বৃন্দ সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সবাই ভালো আছো? আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আলোচনা করব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র অষ্টম অধ্যায়। এই অধ্যায় থেকে এটি আমার দশম ক্লাস দেওয়া আছে, তোমরা সেখান থেকে ক্লাসগুলো দেখে নেবে এবং যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি এই অধ্যায়ের সর্বশেষ ক্লাস। আজকে আলোচনা করব একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে। কি করে সৃজনশীল প্রশ্নগুলোকে সাজিয়ে উত্তর দিতে হয় সেটি নিয়ে আমরা আলোচনা করব। তো সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে থেকে ক এবং খ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক, এগুলো আমি আজকে আলোচনা করছি না। আলোচনা করব সৃজনশীলের যে উদ্দীপক থাকে তার যে প্রয়োগের প্রশ্ন এবং উচ্চতর দক্ষতার প্রশ্ন, অর্থাৎ গ এবং ঘ নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে লক্ষ্য করো, একটি উদ্দীপক দেওয়া আছে। একটি কাল্পনিক চলমান ট্রেনে একটি বস্তুর ভর 100 কেজি এবং দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের 50%। একটি কাল্পনিক চলমান ট্রেনে একটি বস্তুর ভর 100 কেজি এবং দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের 50%। এটি হলো আমাদের মূল উদ্দীপক। এই উদ্দীপক থেকে গ অর্থাৎ প্রয়োগের যে প্রশ্নটি সেটি হচ্ছে কাল্পনিক ট্রেনের গতিবেগ কত। ঘ উচ্চতর দক্ষতার যে প্রশ্নটি সেটি হলো ট্রেনটি থেমে গেলে বস্তুটির ভরের কোনো পরিবর্তন হবে কি, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে প্রথম যেটা গ প্রয়োগের প্রশ্ন, তার জন্য বরাদ্দকৃত নাম্বার হলো 3। এই গড় সমাধানটা আমরা দেখি। এই উদ্দীপকের মধ্যে যেই ইনফরমেশনগুলো আমাদের দেওয়া আছে সেগুলো আমরা একে খুঁজে খুঁজে বের করি। মনে করি নিশ্চল দৈর্ঘ্য L0, তাহলে গতিশীল দৈর্ঘ্য হবে এই যে নিশ্চল দৈর্ঘ্যের 50%। সুতরাং গতিশীল দৈর্ঘ্য L সমান হবে L0 এর 50%। L0 এর 50/100 সমান সমান 0.5 L0। আর আলোর বেগ c, এটা আমাদের মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। আলোর বেগ হলো c এর মান হলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর এই বস্তুর চলমান ভর দিয়ে দিছে, চলমান ভর 100 কেজি। গতে আমাকে কি বলছে, কাল্পনিক ট্রেনের গতি বেগ কত। তাহলে ট্রেনের বেগ v সমান ওয়াট। তাহলে নিশ্চল দৈর্ঘ্যের সাথে গতিশীল দৈর্ঘ্যের যে সম্পর্ক, অর্থাৎ দৈর্ঘ্যের আপেক্ষিকতা বা দৈর্ঘ্যের সংকোচনের যে সমীকরণ, সেই সমীকরণ থেকে আমরা জানি L = L0 √1 - v²/c²। তাহলে L এর মান কত ছিল? L এর মান ছিল 0.5 L0। 0.5 L0 = L0 √1 - v²/c²। এই L0 ক্যান্সেল হয়ে গেল, রুটটাকে এদিকে নিয়ে আসলে 0.5 হোল স্কয়ার = 1 - v²/c²। সাইড চেঞ্জ করলে v²/c² = 1 - 0.5 স্কয়ার, বা v = c √1 - 0.5 স্কয়ার। c এর মান বসিয়ে দিলাম 3 × 10⁸ 1 - 0.25 = 2.6 × 10⁸ মিটার পার সেকেন্ড। অর্থাৎ কাল্পনিক ট্রেনের গতিবেগ
2.6 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এটি হলো আমাদের গ প্রশ্নের উত্তর এবং এর জন্য বরাদ্দকৃত নাম্বার হলো 3। আশা করি বুঝতে সমস্যা হয়নি তোমাদের। এবার আমরা চলে যাব উচ্চতর দক্ষতা ঘ এর সমাধান করতে। উচ্চতর দক্ষতা ঘ এর সমাধানে আমরা চলে যাচ্ছি। তো ঘতে কি বলা হয়েছে যে ট্রেনটি যদি থেমে যায় তাহলে ভরের কোনো পরিবর্তন হবে কি। এইমাত্র আমরা ট্রেনের বেগ পেলাম গ হতে 2.6 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। গ হতে এটা আমরা পেলাম। তাহলে আমাদেরকে এখানে বের করতে হবে যে নিশ্চল ভর কত। নিশ্চল ভর m0 সমান কত, এটা আগে আমরা বের করব। বের করে তারপরে ভরের পরিবর্তন বের করার চেষ্টা করব। লক্ষ্য করো শিক্ষার্থীরা আবার যে এই ঘতে বলা হয়েছে কি যে ট্রেনটি থেমে গেলে বস্তুটির ভরের কোনো পরিবর্তন হবে কি। তাহলে দেখো গতিশীল অবস্থায় বস্তুটির ভর আছে 100 কেজি। এখন থেমে গেলে, থেমে যাওয়া মানে নিশ্চল হয়ে গেলে, তখন ভর কত হবে আমরা দেখি। তাহলে ভরের আপেক্ষিকতা যেটা আছে সেটা থেকে আমরা জানি কি যে m = m0 √1 - v²/c²। ঠিক আছে, বা m0 = m √1 - v²/c²। তাহলে গতিশীল অবস্থায় ভরের মান কত ছিল? 100 কেজি। একক ছাড়া লিখছি আমি 1 - v² এর মান কত? 2.6 ইন্টু 10⁸, যেটা একটু আগে গ থেকে আমরা পেয়েছি, ডিভাইডেড বাই c²। c এর মান কত? 3 ইন্টু 10⁸। এই পুরো কাজটাকে যদি আমরা সমাধান করি তাহলে দাঁড়ায় 49.89 কেজি। 49.89 কেজি। সুতরাং আমরা লিখতে পারি গতিশীল ভর নট ইকুয়াল টু স্থিতিশীল ভর বা নিশ্চল ভর। অর্থাৎ ট্রেনটি থেমে গেলে বস্তুটির ভরের পরিবর্তন হবে, অর্থাৎ ট্রেনটি থেমে গেলে বস্তুটির ভরের পরিবর্তন হবে del m m0 minus m 49.89 minus 100 kg, that is equal to minus 50.11 kg। ঠিক আছে, তাহলে এই যে মাইনাস 50.11 কেজি হ্রাস পাবে। সুতরাং থেমে গেলে ভর 50.11 কেজি হ্রাস পাবে।
ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝতে সমস্যা হওয়ার তোমাদের কথা না। এবার আরো একটি উদ্দীপক নিয়ে আমরা আলোচনা করব। এইবার উদ্দীপকটা হবে বিগত বছরগুলোতে বোর্ডের পরীক্ষায় যে ধরনের উদ্দীপক হয় সেগুলোর মধ্য থেকে একটি উদ্দীপক নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না। যদি একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো, দিনাজপুর বোর্ড এর যে প্রশ্নটা আছে দিনাজপুর বোর্ড থেকে, সেই প্রশ্নটা নিয়ে এখন আলোচনা করব। আমি তাই আর এখানে হোয়াইট বোর্ডে লিখছি না, পড়ে শোনাচ্ছি যে একখণ্ড ধাতুর উপর 2800 আংস্ট্রম, কত? একখণ্ড ধাতুর উপর 2800 আংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য এবং 5.55 × 10⁻14 হার্জ শোষণ কম্পাঙ্কের আলো পতিত হলে ধাতু থেকে ফটো ইলেকট্রন নির্গত হয়। আবার লক্ষ্য করো, একখণ্ড ধাতুর উপর 2800 আংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের এবং 5.55 × 10⁻14 হার্জ সূচন কম্পাঙ্কের আলো আপতিত হলে ধাতু থেকে ফটো ইলেকট্রন নির্গত হয়। প্রথম প্রশ্নটি যেটি প্রথম প্রশ্নটি হলো যে ইলেকট্রনটা নির্গত হচ্ছে, অর্থাৎ ফটো ইলেকট্রনের নির্গত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ কত? নির্গত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ কত? এটা হলো আমাদের প্রয়োগের প্রশ্ন। আচ্ছা, তাহলে এখানে এই প্রশ্নের সমাধান যদি আমরা করি, তাহলে আমাকে দেখে নিতে হবে যে উদ্দীপকে কি কি তথ্যগুলো দেওয়া আছে। দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা সমানের 2800 আংস্ট্রম into 10⁻⁻10 meter, that is equal to 2.8 × 10⁻⁻7 মিটার। আর কি দেওয়া আছে? সূচন কম্পাঙ্ক, f0 দ্বারা প্রকাশ করা হয়। সূচন কম্পাঙ্ক f0 এর মান দেওয়া আছে 5.55 × 10⁻14 হার্জ। কি বের করতে বলেছে আমাদের? সর্বোচ্চ বেগ। সর্বোচ্চ বেগ Vmax = what? তাহলে আমাদের যে আইনস্টাইনের সমীকরণ আছে আলোক তড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে, সেই সমীকরণ থেকে আমরা জানি যে HF = কার্যফেক্ষক প্লাস আর কি হয়? Kmax। Kmax মানে হলো সর্বোচ্চ গতি শক্তি, তাই হলো যে কার্যফেক্ষক, HF হলো যে ফোটনের শক্তি। ঠিক আছে? বা HF = HF0 plus half of n Vmax²। এগুলো আমরা যখন থিওরি আলোচনা করেছি আলোক তড়িৎ ক্রিয়ায়, সেখানে এগুলো নিয়ে ব্যাখ্যা করা হয়েছে, নিশ্চয়ই তোমাদের মনে আছে।
বা হাফ অফ এম ভি ম্যাক্স স্কোয়ার ইকুয়াল টু হবে কি এইচ এফ মাইনাস এইচ এফ নট, বা ভি ম্যাক্স ইকুয়াল টু হবে রুট ওভার অফ 2h কমন নিলে h বাই ল্যামডা মাইনাস h কমন নিলাম f নট ডিভাইডেড বাই m। ঠিক আছে, ডিভাইডেড বাই m। তাহলে এখন এই মানগুলো নিয়ে বসিয়ে দিই আমরা। 2 প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক h equal to 6.63 into 10 to the power minus 34 জুল সেকেন্ড। h এর মান বসাই 6.63 into 10 to the power minus 34 c by f ল্যামডা নট। c এর মান কত নিশ্চয়ই তোমাদের মনে আছে, আলোর ব্যাগের মান হলো কত 3 into 10 to the power 8, 3 into 10 to the power 8। ল্যামডার মান কত পেয়েছিলাম আমাদের, ল্যামডার মান হলো 2.8 into 10 to the power 7 minus 7 minus f নট সূচন কম্পাঙ্ক। f নটের মান কত ছিল 5.55 into 10 to the power 14 divided by m। m এর মান কত, এই m হলো কি ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর কত 9.1 into 10 to the power minus 31 কেজি। এটা হলো ইলেকট্রনের ভর। এই সবটুকুকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দাঁড়ায় কি, তাহলে দাঁড়ায় 8.67 10 to the power 5 মিটার পার সেকেন্ড। তাহলে ইলেকট্রনের যে ফটো ইলেকট্রনটা নির্গত হচ্ছে সেই ফটো ইলেকট্রনের সর্বোচ্চ বেগ হচ্ছে 8.67 into 10 to the power 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আশা করি তোমাদের বুঝতে সমস্যা হওয়ার কথা না। এবার চলে যাচ্ছি আমাদের এই উদ্দীপকের ঘ প্রশ্নটা নিয়ে। ঘয়ের প্রশ্নটা কি দেওয়া আছে, ঘতে বলা হচ্ছে কি যে ঘয়ের প্রশ্নটা হলো ধাতব খণ্ডের উপর ঘ ধাতব খণ্ডের উপর ধাতব খণ্ডের উপর 3800 আংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত হলে ধাতব পাত থেকে ইলেকট্রন নির্গত হবে কিনা। ধাতব পাত থেকে ফটো ইলেকট্রন নির্গত হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমি প্রশ্নটা আবার বলছি, উচ্চতর দক্ষতার জন্য যে প্রশ্নটা আমাদের এখানে দেওয়া হয়েছে সে প্রশ্নটা হচ্ছে যে ধাতব খণ্ডের উপর 3800 আংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত হলে ধাতব পাত থেকে ফটো ইলেকট্রন নির্গত হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে এখন এই সমস্যাটা সমাধান করতে গেলে আমাদের দেখতে হবে যে এই যে ধাতব পাত থেকে যে ইলেকট্রন নির্গত হচ্ছে সেই ইলেকট্রন নির্গত হওয়ার সময় কার্যাপেক্ষকের মান কত সেটা আমাকে আগে বের করতে হবে, এবং এই কার্যাপেক্ষকের মান থেকে যদি আপতিত যে মানে যেটা আপতিত আলোর যেই শক্তি সেই শক্তি যদি বেশি হয় কার্যাপেক্ষক থেকে, তাহলেই ধাতব পাত থেকে ইলেকট্রন নির্গত হবে। আমরা জানি প্রত্যেকটা ধাতুরই একটা নির্দিষ্ট কার্যাপেক্ষক আছে, অর্থাৎ যার কম হলে কার্যাপেক্ষক মানে শক্তি, এর কম হলে ধাতব পাত থেকে ইলেকট্রন নির্গত হয় না। এখন আমাদের এই উদ্দীপকে যে ধাতব পাতটা দেওয়া আছে তার যে শোষণ কম্পাঙ্ক দেওয়া আছে সেই শোষণ কম্পাঙ্কের সাহায্যে ধাতুটির কার্যাপেক্ষক আমরা আগে বের করি। সমাধান উদ্দীপকের ধাতুর কার্যাপেক্ষক equal to HF naught 6.63 into 10 to the power minus 34 F naught এর মান দিয়েছিল আমাদের 5.5 1 into 10 to the power 14 হার্টজ, মনে আছে তোমাদের? তাহলে এটার মান ইন্টু 10 to the power minus 19 জুল, এখন দ্বিতীয় অবস্থায় অর্থাৎ যখন 3800 আংস্ট্রমের তরঙ্গ দৈর্ঘ্য এসে পড়বে, তাহলে দ্বিতীয় পর্যায়ে আপতিত আলোর দ্বিতীয় অবস্থায় আপতিত আলোর শক্তি আমরা বের করব ইকুয়াল টু h/λ। তাহলে h এর মান জানি আমরা 6.63 into 10 to the power minus 34, c এর মান জানি 3 into 10 to the power 8, আর ল্যামডার মান দিয়ে দিছে 3800 আংস্ট্রম। আংস্ট্রমকে যদি মিটারে নেই 10 to the power minus 10, ঠিক আছে, 10 to the power minus 10, এটা হলো যে আপতিত দ্বিতীয় পর্যায়ে যে আপতিত তরঙ্গ দৈর্ঘ্য সেই তরঙ্গ দৈর্ঘ্যের মান এটা। আচ্ছা, তাহলে হিসাব করলে আমরা পাচ্ছি কত 5.23 into 10 to the power minus 19 জুল, 10 to the power 19 জুল। তাহলে এখানে দেখো যে কার্যাপেক্ষকের মান ছিল 3.67 into 10 to the power minus 19 জুল, এবং দ্বিতীয় পর্যায়ের যে আপতিত আলো তার সাহায্যে যে শক্তি সেটা পেয়েছি 5.23 into 10 to the power minus 19 জুল। তাহলে আমরা লিখতে পারি যেহেতু E greater than psi, অতএব ফটো ইলেকট্রন নির্গত হবে। যদি কম হইতো তাহলে ঠিক আছে, যেহেতু তো আপতিত আলোর শক্তি কার্যাপেক্ষকের চেয়ে বেশি, অতএব ইলেকট্রন নির্গত হবে। ঠিক আছে, তো এইভাবে আরও অনেক সৃজনশীল প্রশ্ন তোমাদের বিভিন্ন বোর্ডে আছে, বইতে দেওয়া আছে, সেখান থেকে সমাধান করার চেষ্টা করবে। যদি সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবে। আজকে পর্যন্তই, সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।